আয়োজন করেছি অক্ষয় কুমার দত্ত স্মারক জেলা বিদ্যালয়। সামনে কি সড়ক সামনে দিয়ে সরো না। আজ দুপুর 2টা থেকে বর্ধমান মিউনিসিপাল হাই স্কুল পশ্চিমবঙ্গের উত্তর মানুষের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে ভালো আছেন তো? পরে কথা শুরু হচ্ছে উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে আমাদের অক্ষয় কুমার দত্ত স্মারক মেলা শুভ এবং শুভেচ্ছা ভালোবাসা। বিজ্ঞান মঞ্চের জন্য আমি গর্বিত। আমি বিজ্ঞান মঞ্চের সঙ্গে হাত পেতে আমার ডাক দিয়ে রয়েছে আর আমার বাম হস্তে মেটা করাই। আমরা সকলে মিলে বিজ্ঞান চিন্তা বিজ্ঞানকে এগিয়ে নিয়ে ক্যাপ্টেন গ্রুপ ডিরেক্টর ডক্টর অরুণমুখী মিশ্র মহাশয়, আমি ওনাকে স্টেজে আসার জন্য এবং নিজ আসন গ্রহণ করার জন্য শুরু করতে আমরা এবার মঞ্চে থেকে নেব
পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ পূর্ব বর্ধমান জেলা কমিটির সভাপতি ডাক্তার তুষার কান্তি বড়কাল মহাশয়। মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ পূর্ব বর্ধমান জেলা কমিটির সম্পাদক আশুতোষ পাল মহাশয়। মঞ্চে আহ্বান জানাচ্ছি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ রাজ্য কমিটির সদস্য মিলন গায়ক মহাশয়। রাজ্য কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য মাননীয় মিলন গায়ক মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত আছেন এই মেলা কমিটির সভাপতি বিশিষ্ট অধ্যাপক মাননীয় দেবাশিস ভট্টাচার্য মহাশয়। ওনাকেও আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আজকের এই মেলার যে উদ্বোধনী অনুষ্ঠান, সেখানে আমি এই সভার সভাপতিত্ব করার জন্য অধ্যাপক দেবাশিস ভট্টাচার্য মহাশয়ের নাম প্রস্তাব করছি। আমি এই প্রস্তাব সর্বাত্মকভাবে সমর্থন করছি। আমি অনুরোধ করবো এবার আমাদের অধ্যাপক দেবাশিস ভট্টাচার্য মহাশয়কে। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর অরুন্ধতী মিশ্র মহাশয়কে সম্বর্ধনা জ্ঞাপন করার জন্য এবং ওনার সম্পর্কে কিছু কথা বলার জন্য। প্রখ্যাত সায়েন্টিস্ট ডক্টর অরুন্ধতী মিশ্র মহাশয়কে সম্বর্ধিত করছেন দেবাশিস ভট্টাচার্য মহাশয়। পরবর্তী সভাপতি বিজ্ঞান চেতনা প্রসার অভিযানে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ বর্ধমান শহর কেন্দ্রের উদ্যোগে অক্ষয় কুমার দত্ত জেলা বিজ্ঞান মেলার পরিদর্শন ডক্টর অরুন্ধতী মিশ্র সম্পর্কে আমাদের সামনে আলোকপাত করবেন অরুন্ধতী মিশ্র মঞ্চে উপবিষ্ট সুধীজনেরা, অধ্যাপক চিত্তরঞ্জন সেন এবং বিশিষ্ট অতিথি যাদব আমাদের মিশ্র, অভিষেক সাহা, আমার সামনে যারা বসে আছেন বিশিষ্ট জনেরা, স্কুলের ছাত্রছাত্রী এবং অভিভাবক, এছাড়াও বিভিন্ন দেশ জায়গা থেকে পিকনিক করার জন্য লোকেরা এসেছেন, তাদের আমি স্বাগত জানাই এই প্রোগ্রামে। এই মঞ্চে এসে কিছু বলার মতন ক্ষমতা আমার নেই, তবু আমি ওনার সম্বন্ধে দু চার কথা যেটুকু জানি সেটুকু বলবো। এটা খুবই বড় বিষয় যে ভারতবর্ষের স্পেস রিসার্চে একটা যুগান্তকারী ঘটনা 2023 সালে ঘটেছিল। দুটো ঘটনা খুবই সারা ফেলেছিল। আমরা এবার একে একে তাদের বরণ করে নেব। আমি মঞ্চে আসার জন্য রঙ্গনাথে এবং মহাশয়কে অনুরোধ জানাচ্ছি। এখন বরণ করে দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ পূর্ব বর্ধমান জেলা কমিটির সম্পাদক আশুতোষ পাল মহাশয়। বরণ করছেন মেলা কমিটির সম্পাদক ডক্টর রূপল। বরণ করে নেওয়া হচ্ছে আমাদের কাছের মানুষ ডক্টর তুষার কান্তি বড়কাল মহাশয়।
বরণ করে নেওয়া হচ্ছে আমাদের সভাপতি মহাশয় দেবাশিস ভট্টাচার্য। যুগ্ম সম্পাদক হিসেবে প্রতুল রক্ষী এবং উৎপল অধিকারীকে বরণ করে নেওয়া। এরপর আমরা অনুষ্ঠানের পরবর্তী অংশে চলে যাচ্ছি। এখন আমাদের সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ পূর্ব বর্ধমান জেলা কমিটির সভাপতি ডক্টর তুষার কান্তি বড়দেব। আমরা তাকে মঞ্চে রেখেছি। নমস্কার, সময় খুব কম, তাই আমার প্রিয় বিজ্ঞানপ্রেমী বিশিষ্ট বন্ধু সুদীবৃন্দ এবং সন্তান সমস্ত ছাত্রছাত্রীবৃন্দ, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ বর্তমান শহর কেন্দ্রের উদ্যোগে এই শহরের শতাব্দী প্রাচীন এবং এই রাজ্যের অন্যতম বিদ্যালয় মিউনিসিপ্যাল বিদ্যালয়ে অনুষ্ঠিত এই অক্ষয় কুমার দত্ত স্মারক জেলা ক্রীড়া মেলায় আমি আপনাদের এবং তোমাদের সকলকেই জানাই স্বাগত। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আজ আমরা এই অনুষ্ঠানে পেয়েছি এতটা বিজ্ঞানী আহমেদাবাদ মহাকাশ গবেষণা কেন্দ্রের প্রাক্তন ডিরেক্টর ডক্টর শ্রীমতী অর্জুন মিশ্রকে, যিনি এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন। তিনি তার কর্মস্থল থেকে আমাদের কিশোর কিশোরী ছাত্রছাত্রীদের উৎসাহ দেওয়ার জন্য এত এসেছেন, যে কষ্ট বরণ করছেন, সেই জন্য কোনো সাধুবাদ কোনো ধন্যবাদ যথেষ্ট নয়, আমরা তার কাছে কৃতজ্ঞ করি। আজকে এই বিজ্ঞান মেলা 19 শতকের আমাদের দেশের নবজাগরণের অন্যতম প্রতীকী বর্ধমান জেলার সুসন্তান মনীষী অক্ষয় কুমার দত্তকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। মানুষকে যুক্তিবাদ চিন্তায় যারা উদ্বুদ্ধ করে গেছেন, তা করে চলেছেন, তিনি ছিলেন তাদের অগ্রদূত। প্রথাগত শিক্ষায় শিক্ষিত না হয়েও তিনি ছিলেন বাংলা কি বানিয়েছো তোমরা? আমরা এই কলেজের মাধ্যমে আমাদের স্কুল ক্যাম্পাসটিকে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা জানি স্কুলকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হচ্ছে একটি সুঅভ্যাস, কিন্তু এই সুঅভ্যাস যে বৈজ্ঞানিক ভিত্তির উপর গড়ে উঠেছে, সেই বৈজ্ঞানিক ভিত্তিগুলি আমরা এখানে আলোচনা করার চেষ্টা করেছি। যেমন ক্লাসরুমে প্রবেশ করার সাথে এখানে দেখবো আমাদের ডোরম্যাটের ব্যবস্থা, কিন্তু কেন? শুধু কি ক্লাসরুমের সৌন্দর্যটা বাড়ানোর জন্য? না, একদমই না। শুধুমাত্র পরিষ্কার রাখার জন্য। এছাড়াও বেশ কিছু জীবাণু রয়েছে যেগুলি জুতোর মাধ্যমে সংক্রমিত হয়, যেমন ক্লস্ট্রিডিয়াম ডিফিসিয়েন্ট, মাইক্রোককাস, ব্যাসিলাস, ফিউডোমোনাস। এই ধরনের সংক্রমণ থেকে বাঁচার জন্য ডোরম্যাট ব্যবহার করা অতি আবশ্যক। এরপর আমরা দেখবো এখানে ডাস্টবিনের ব্যবহার করা হয়েছে, এখানেও রয়েছে, এখানেও রয়েছে, এখানেও রয়েছে। দু ধরনের ডাস্টবিন দু ধরনের বর্জ্য পদার্থের জন্য ব্যবহার করা হয়ে থাকে। পচনশীল বর্জ্য পদার্থের জন্য ব্যবহার করা হয় গ্রিন ডাস্টবিন, যেগুলি আচ্ছা, তোমরা মিশ্রটা বোঝাও। আচ্ছা, প্রথমে নিজেদের পরিচয় দাও।
বৃষ্টি সমাদার ক্লাস 9। কোন স্কুল? বর্ধমান বাণিজ্য গার্লস হাই স্কুল। মন্দিরা মন্দির ক্লাস 9 বর্ধমান মাধ্যমিক গার্লস বর্ধমান বাণিজ্য গার্লস হাই স্কুল ও তোমাদের আলাদা না? আচ্ছা আগে ঈশ্বরটা বলো, ঈশ্বরটা কি দেখাচ্ছ? আমাদের চন্দ্রযান 3 বানানো হয়েছে, যেটি আমাদের স্পন্সর করা হয়েছে। এখানে কিছুটা অংশ তুলে ধরা হয়েছে যাতে বোঝা যায় আমরা চন্দ্রযান 3টা দেখতে কেমন ছিল, এবং সেই যে মানবতার কিছু কাজ করা হয়েছে যেটি নিউটনের থার্ড ল থেকে নেওয়া হয়েছে, ফলে সূত্রটা নেওয়া হয়েছে এখানে, যাতে হালকা প্রেশারে একটু ওঠানামা এটা করতে পারে, এটা বলা হয়েছে। ভেরি গুড। এনিমোর এই রকেটগুলো কেন দেখাচ্ছ? মানে এটা চন্দ্রযান 3 এটাতে ছিল, এটা আমরা ডেমোটা দেখিয়েছি। ও আচ্ছা, ফাইন। আমাদের এটা হচ্ছে বৃষ্টির জল কী করে সংরক্ষণ করা যায় আরে জোরে বলো, খাটে শুনতে পাচ্ছি না। এটা হচ্ছে আমাদের বৃষ্টির জল কী করে সংরক্ষণ করা যায় সেটা এখানে বোঝানো হয়েছে। বৃষ্টির জল ছাদের মধ্যে পড়ে, সেই জলকে ফিল্টারেশন করে সেটাকে কীভাবে কাজে লাগানো যায় সেটা এখানে বলা হয়েছে। এই জলটা আমরা নানা রকম চাষের কাজে ব্যবহার করতে পারি, আরও অনেক কিছু কাজে ব্যবহার করতে পারি। এতে আমাদের ভবিষ্যতে বিভিন্ন জল সংকটের থেকে আমরা মুক্ত হতে পারি। ভেরি গুড। আর তোমরা কোন ক্লাসে পড়ো? ক্লাস 8 দুজনেই? ভেরি গুড। তো হু ইন্সপায়ার্ড ইউ টু মেক দিস মডেল? হু ইন্সপায়ার্ড ইউ টু মেক দিস মডেল? Her sister, my big sister. Oh. Thank you, sir. What is your comment book? Okay, keep it ready. I will come back. Introduce yourself. তোমরা কে কোন স্কুলের ছাত্রী বলো? স্যার আমরা হচ্ছে লাকুটি বিদ্যামন্দির হাই স্কুলের ছাত্রী। আচ্ছা, আর নাম বলো, ক্লাস বলো। স্যার আমার নাম সাদিয়া খাতুন, এই আমার বন্ধু মৌসুমি কর্ম, এটা দেখেন ক্লাস 9 দেখেন। বলো, হোয়াট ইজ ইউর মডেল? স্যার আমরা একটা শহরের মডেল বানিয়েছি যেটার মধ্যে স্কুল, ব্যাংক, পোস্ট অফিস, পার্ক আছে, এবং আমরা একটা এমন সিস্টেম তৈরি করেছি যেটাতে অটোমেটিক লাইট জ্বলবে, অটোমেটিক লাইট নিবে, এবং আপনারাও জানেন যে রাস্তার ধারে যে স্ট্রিট লাইটগুলো থাকে সেগুলো দিনরাত জ্বলতে থাকে, এবং কেউ সেগুলো নেবানোর কেউ জ্বালানোর থাকে না, এবং আমরা একটা এরকম সিস্টেম তৈরি করেছি। এটা সেন্সর? হ্যাঁ। এটা কি কোনো সেন্সর? ফাইন। এটা কি সেন্সর কি দিয়ে চলে? স্যার ব্যাটারি। Battery. And who will operate this sensor? মানে এটা যখন সূর্যের আলোটা পড়ছে তখন এটা নিভে যাচ্ছে। অটো হ্যাঁ, অটোমেটিক হচ্ছে। Auto. আবার যখন অন্ধকার মানে রাত তখন এটা নিজেই আবার জ্বলছে, যাতে বিদ্যুতের বেশি খরচা না হয়। আবার তাহলে ওই স্যাটেলাইটে যেগুলো মহাকাশযান যেগুলো উপরে ঘুরছে তাদের ব্যাপারটাও কিন্তু প্রায় একই রকম। একটা সময়তে সেটা একদম অন্ধকার, আর একটা সময়তে সেটা পুরোপুরি মানে ব্রাইট লাইটের মধ্যে, সেইভাবেই এক সময়তে অ্যাকুমুলেশন হচ্ছে, আবার আরেক সময়তে সেটা ডিসচার্জ হচ্ছে, তাই তো? ভেরি গুড। মানে তারপরে যে রাস্তায় যে স্ট্রিট লাইটগুলো জ্বলে সেটার কারণে আবার অনেক বিদ্যুতের অপচয় হয়, কেউ জ্বালানো থাকে না, আবার নেবানোরও থাকে না। সেটার কারণে আবার যখন এই বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে সেটা আবার কয়লা পুড়িয়ে, কয়লার জন্য আবার বায়ু দূষণ হচ্ছে। সেই কারণে যাতে এগুলো না হয় তার জন্য আমাদের এটা বানানো। এই জিনিসটা তোমাদেরকে কে আইডিয়া দিয়েছে? তুমি নিজে করেছো? স্যার আমাদের টিচার আইডিয়াটা দিয়ে। টিচার এখানে আছেন নাকি? স্যার এখন আসেননি। ভেরি গুড। বলো তোমার। নমস্কার, আমার নাম শান্তনু মুখার্জি। হ্যাঁ, একটু জোরে বলো। আমার নাম শান্তনু মুখার্জি, আমি তালিশ বড়সা হাই স্কুলের 13 শ্রেণীর ছাত্র। আচ্ছা, এটা আমাদের ওয়াটার গার্বেজ কালেক্টর, মানে জলে যে সমস্ত নোংরা আবর্জনা থাকে সেগুলোকে আর কি এটা তুলে নেবে, যেখানে স্টোর করবে। তারপর সেগুলোকে আর কি আমরা রিসাইকেল করে সেগুলোকে ইউজ করতে পারবো, প্লাস জলটাও কীরকম করে জলটা আমরা তারপর ইউজ করতে পারবো। ওকে। এটা আর কি যখন আমরা রান্না করবো তখন এখান থেকে সমস্ত জিনিসগুলো তুলে নেবে, যেখানে স্টোর করে রাখবে। তারপর সেগুলোকে আমরা রিসাইকেল করে সেগুলো ইউজ করে জলটা ইউজ করবো। এটা নিজে করানো যাবে। তা তুমি নিজেই বানিয়েছো? এ কি তোমার পার্টনার? তোমার নাম কি? হ্যাঁ, আচ্ছা, তোমরা কোন ক্লাস? দুজনেই 12?
আগে ইন্ট্রোডিউস করো। হ্যাঁ নিশ্চয়ই, আমরা কার্মেল কনভেন্ট স্কুল দুর্গাপুর থেকে ফুলচর ব্রাঞ্চে। আমার নাম হচ্ছে অন্বেষা আর এর নাম হচ্ছে অদ্রিকা। তো এখানে আমরা একটা 10 সেক্রেটারি স্ট্রাকচারকে ডেমনস্ট্রেট করেছি, এই যে আমার দুই মডেল। তো এইটা হচ্ছে একটা অ্যান্টি গ্র্যাভিটি স্ট্রাকচার যেটা বাই দ্য পারফেক্ট ইকুইলিব্রিয়াম অফ টেনশন অ্যান্ড কম্প্রেশন ফোর্সেস গ্র্যাভিটির ওপরে এগেনস্টে উঠে আছে। না কীভাবে? কারণ এটার মধ্যে দুটো কম্পোনেন্ট আছে, এক যেগুলোর ওপর কম্প্রেশন ফোর্স অ্যাক্ট করছে, আর দুই যেগুলোর ওপর টেনশন ফোর্স। না কম্প্রেশন আর টেনশন কি, যখন আমরা কিছুকে দুটো দিক ধরে টানবো তখন যে ফোর্সটি জেনারেট হয় সেটাকে বলে টেনশন ফোর্স। আর যখন তার ঠিক উল্টোটা, যখন আমরা একটু চিপবো যে ফোর্সটা জেনারেট হয় সেটা হচ্ছে কম্প্রেশন ফোর্স। তো আমাদের এই মডেলটায় এই দুটি কার্ডবোর্ড পিসের ওপর অ্যাক্ট করছে হচ্ছে কম্প্রেশন ফোর্স, আর এই চারটি স্ট্রিং, তিনটে বড় স্ট্রিং এবং মাঝখানেরটায় হচ্ছে টেনশন ফোর্স। আবার এই মাঝখানের স্ট্রিংটা আর বাকি তিনটে স্ট্রিংয়ের ফাংশন অত্যন্তই আলাদা। নাকি এই মাঝখানের স্ট্রিংটা যাতে পুরো জিনিসটা না উল্টে যায় সেটাকে প্রিভেন্ট করছে, ইট প্রিভেন্ট স্টেটিং। আর বাকি তিনটে স্ট্রিং কী করছে না, ইট প্রোভাইড স্টেবিলিটি। এবার এইটাকে আমরা কীভাবে প্রুফ করবো? না এই মাঝখানের স্ট্রিংটা যদি আমরা কেটে দিই তাহলে পুরো জিনিসটাই উল্টে পড়ে যাবে, কিন্তু যদি আমরা এই কোণার একটাকে কাটি শুধু সেই দিকেই সেটা উল্টে যাবে, কারণ একমাত্র সেই দিকের ব্যালেন্সটাই নষ্ট হয়ে যাচ্ছে। এই সেম স্ট্রাকচারটাকে ইউজ করে নাসা একটা প্ল্যানেটারি লঞ্চের ডিজাইন করছে, কারণ যখন একটা ল্যান্ডার একটা প্ল্যানেটের উপর লঞ্চ করে তখন একটা ট্রিমেন্ডাস প্রেসার ক্রিয়েট হয়, তার জন্য অনেকটা অনেকগুলো লঞ্চের নষ্ট হয়ে যায়, সেই কারণে অনেকটা ইকোনমিক লস হয়। আর এটা যেহেতু ডিস্ট্রাকশন, এটা ডিস্ট্রাকশন বা এটা যেহেতু আবার নিচের ইকুইলিব্রিয়াম পজিশনে চলে আসে, আর এটা ডিস্ট্রাকশন হওয়াটা একটু টাফ, সেই জন্য এটাকে এইটা কার আইডিয়া? তোমাদের দুজনের কার আইডিয়া? ওর আইডিয়া, আর ইউ লেন্ট ইউর হ্যান্ড। গুড। কোন ক্লাস তোমাদের? 8 থেকে 9-এ? তাতে এত সমস্ত? তাহলে তো 12 ক্লাস উঠলে তো তোমরা কী করবে? তা বড় হয়ে তোমরা কী করবে আরও যখন মানে সায়েন্সটা একটা অত্যধিক ভালো লাগার বিষয় আমার, তাই জন্য আমি এটা সোশ্যাল মিডিয়া। সায়েন্সে কি অরিজিনাল কোনো সায়েন্স সাবজেক্ট না ইঞ্জিনিয়ারিং? না সায়েন্সটা আমার ভালো লাগে, তবে যেহেতু আমি সোশ্যাল মিডিয়াতে র্যান্ডমলি এই আইডিয়াটা পেয়েছিলাম, তারপরে আমি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ওপর একটুখানি রিসার্চ করি আইডিয়াটার ওপর। নো ফিজিক্স নো কেমিস্ট্রি? হ্যাঁ নো ফিজিক্স নো কেমিস্ট্রি? অবশ্যই ফিজিক্স এবং কেমিস্ট্রি তো ভালো লাগার মতোই সাবজেক্ট স্যার। থ্যাংক ইউ। আমার নাম হচ্ছে সৌম্যা মৈত্র, আমরা কার্মেল কনভেন্ট হাই স্কুল। কি নাম? সৌম্যা মৈত্র। আমরা কার্মেল কনভেন্ট হাই স্কুলে রিপ্রেজেন্টেশন করতে এসেছি, ওর নাম হচ্ছে সম্পূর্ণ ব্যানার্জি। আমরা কি করছি, এই সোলার প্যানেলস দিয়ে আমরা ঘরটা লাইট জ্বালাচ্ছি বাই দ্য ফটোভোল্টাইক এফেক্ট অফ। একটু জোরে বলো। আমরা সোলার প্যানেলস দিয়ে ঘরটা জ্বালাচ্ছি বাই দ্য ফটোভোল্টাইক এফেক্ট অফ সোলার সেলস। এই সোলার প্যানেলসগুলো কী করছে, ইলেকট্রিসিটি ট্র্যাপ করছে সানলাইট থেকে। সানলাইট ট্র্যাপ করার পর ইলেকট্রিসিটি ট্রাভেল হচ্ছে এই অ্যানোড আর ক্যাথোড। অ্যানোড আর ক্যাথোডে ট্রাভেল হচ্ছে, সেই ডিসি ইলেকট্রিসিটিটা স্টোর হচ্ছে স্টোরেজ ব্যাটারি। স্টোরেজ ব্যাটারি কী করছে, এই এলইডি লাইটগুলো আর ফ্যানগুলো চালাচ্ছে, এই লাইট ফ্যান চালাচ্ছে ডিসি ইলেকট্রিসিটি। তো why the name go green? কারণ কি এই যে ইলেকট্রিসিটি যে প্রসেসটা জেনারেট হচ্ছে ফটোভোল্টাইক এফেক্ট, ওটা হচ্ছে এনভায়রনমেন্টের জন্য একদম ক্ষতিকারক, কোনো পলিউশন করে না। What is your aim in life? আমার এম হচ্ছে একজন ইঞ্জিনিয়ার হওয়ার। ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আমি ফিজিক্স নিয়ে অনেকটা পড়াশোনা করি। ইঞ্জিনিয়ার মানে কিসের ইঞ্জিনিয়ার? সিভিল ইঞ্জিনিয়ার। কেন পাইলট হওয়ার ইচ্ছে নেই? ওটা ইচ্ছে নেই আমার। অ্যাকচুয়ালি আমার ফ্যামিলিতে একজন সিভিল ইঞ্জিনিয়ার ছিল, তার কাছে আমি ইন্সপিরেশন পেয়েছি। উইশ ইউ অল দি বেস্ট। সেখানে বলা রয়েছে যে ব্যাস ভিন্ন এরকম কোনো জ্যাকে যদি কেন্দ্রবিন্দু থেকে অঙ্কিত লম্ব ছেদ করে তাহলে সেই জ্যাটি পরস্পর দুটি সমান খণ্ডে বিভক্ত হয়। অর্থাৎ যদি আমরা ধরে নিই যে এ বি দুটি জ্যাক এবং ওসি হলো কেন্দ্র থেকে অঙ্কিত একটি লম্ব, এবং আমাদের উপপাদ্য অনুযায়ী আমাদের প্রমাণ করতে হবে যে এসি সমান বিসি। কি তোমার সোলার সিস্টেম? কি প্রজেক্টের নাম কি তোমার?
সোলার সিস্টেম। আচ্ছা, এই সোলার সিস্টেমে একটা যে প্ল্যানেট আছে সেটা এই সিস্টেম থেকে বেরিয়ে যায় না কেন? এ তো এখন গোল করে তো ঘুরছে, তার মধ্যে এমন তো হতেই পারে যে একটা ছিটকে বেরিয়ে চলে গেল। কারণ সূর্য তো প্রত্যেকটা প্ল্যানেটকে নিজের আকর্ষণ বলের মাধ্যমে ধরে রেখেছে। সেই আকর্ষণের নাম কি? অন্তঃকেন্দ্র বল, অন্তঃকেন্দ্র বল, অন্তঃকেন্দ্র বলের মাধ্যমে এরা সব। তাহলে এটা আমরা নিশ্চিন্ত থাকতে পারি যে কোনোদিন আমরা এখান থেকে বেরিয়ে যাব না? না, সূর্যটা একদিন, সূর্যও একদিন ধ্বংস হবে, সূর্যের এনার্জি একদিন কমে আসবে, সেদিন ততদিন কি আমরা বেঁচে থাকবো? এখনো বিলিয়নস অফ ইয়ার্স। বিলিয়নস অফ ইয়ার্স। এরা তোমাদের সঙ্গে একই স্কুলের নাকি? হ্যাঁ, এরা তো বেশ ছোট ছোট মনে হচ্ছে। তোমাদের সঙ্গে একই ক্লাসের? হ্যাঁ, সে কি কোন ক্লাস? এই তুমিও 8? বাবা, বেশ সুন্দর হাইট করে সমানভাবে দাঁড়িয়েছো। হ্যাঁ, ভেরি গুড। আর তোমার এটার ব্যাপারে কি বলো? এর মানে সোলার সিস্টেম এইভাবে, সোলার সিস্টেম এইভাবে একসঙ্গে ঘুরছে তো। তাহলে পৃথিবীর সঙ্গে মঙ্গলের যে একটা মানে রিলেটিভ যে মুভমেন্ট, সেটা তুমি কি এখানে দেখাতে পারছো? তুই বুঝতে পারছিস? ভেরি গুড, চালিয়ে যাও। আচ্ছা, হ্যাঁ, জানা হলো না। ক্লাস 8-এ পড়ো তো? বড় হয়ে কি হবে? সায়েন্টিস্ট? কিসের? হ্যাঁ, স্পেস সায়েন্টিস্ট। কি সায়েন্টিস্ট? স্পেস সায়েন্টিস্ট। স্পেস সায়েন্টিস্ট। ওই কালকে যেহেতু উনি এসেছিলেন অনুরুদ্ধতি মিশ্র, তাকে দেখে তোমার ইন্সপায়ার্ড হয়েছো? ছোটবেলা থেকেই তোমরা সবাই স্পেস সায়েন্টিস্ট হবে না? তোমাদের আলাদা? আরে জোরে খাওয়া দাওয়া করো নি? আলাদা। ওকে ওকে। তোমার? আইএস অফিসার। আইএস অফিসার। আর তুমি? আমি স্পেস সায়েন্টিস্ট। স্পেস সায়েন্টিস্ট, আইএস অফিসার, স্পেস সায়েন্টিস্ট। তা ডাক্তার কেউ হবে না? এনিওয়ে, জোকিং। অল দি বেস্ট। কমেন্ট বক্সে কিছু এনেছো? রাখা উচিত ছিল। প্রথমে ইন্ট্রোডিউস করো। আমি হচ্ছে বর্তমান আদর্শ বিদ্যালয়ের স্টুডেন্ট, ক্লাস 9-এ পড়বো। আমরা দুজন। তুমি ক্লাস 9-এ? তোমার 4 জনের ক্লাস 9-এ? আমরা দুজন ক্লাস 9, ওরা ক্লাস 10। ওরা সিনিয়র। আচ্ছা, এটা হচ্ছে স্মার্ট গ্লাসেস ফর ব্লাইন্ড, মানে অন্ধদের জন্য স্মার্ট গ্লাস। আচ্ছা। অন্ধরা এখন রাস্তা দিয়ে চলবে, তাদের সামনে যদি কোনো অবস্ট্রাকেল আসে, মানে কোনো বাধা আসে, তারা যাতে ধাক্কা না খেয়ে যায়, মানে সামনে কিছু না এলে ধাক্কা না খেয়ে যায়, সেই জন্য এই সেন্সারটা। যখনই সামনে কিছু চলে আসবে অবস্ট্রাকেল, তখন এই সেন্সারটা সেন্স করবে। সেন্স করার পর সে ধাক্কা লাগাতে পারে। এই সেন্সরটা কিসে চলে? এই সেন্সারটাই যে সার্কিটটা আছে, যে সার্কিটটা মানে ব্যাটারি না সোলার? ব্যাটারি। ব্যাটারি। আমি মোহাম্মদ রমিজ রাজা, আমি বর্ধমান আদর্শ বিদ্যালয় ক্লাস 10-এর স্টুডেন্ট। আমরা তৈরি করেছি এখানে একটা সিঙ্গেল অ্যাক্সিস সোলার ট্র্যাকার। আমরা জানি সোলার প্যানেল সূর্যরশ্মির পুরো এনার্জিটা নিতে পারে না, আর সবসময় সূর্যরশ্মিটার উপরে 90 ডিগ্রিতে পড়ে না, লম্বাভাবে পড়ে না, বেশিরভাগ সময় তির্যকভাবে পড়ে। এর ফলে অনেকটা রশ্মি প্রতিফলিত হয়ে চলে যায়। তো আমরা কী করেছি, সোলার প্যানেলটা দুদিকে লাইট সেন্সার লাগিয়ে ওরা আরডিনোর সাথে কোডিং করে দিয়েছি। এতে কী হবে, লাইট সেন্সার ইনপুটের ফলে সোলার প্যানেলটা সবসময় লাইটের দিকে ঘুরে থাকে। এর ফলে লাইটের পুরো এনার্জিটা যতটা ক্যাপাসিটিও নিতে পারে। ওকে, তো তোমরা যেটা বানিয়েছো, এখান থেকে কি বুঝতে পারি তোমরা ভবিষ্যতে বড় হয়ে কি হতে চাও? বড় হয়ে সায়েন্টিস্ট হওয়ার ইচ্ছা আছে আমার। মানে কিসের সায়েন্স? সাধারণত রোবোটিক্স। রোবোটিক্স হলে দেশে কাজ করতে পারবে না বিদেশে যেতে হবে? দেখতে হবে, যে জানি না। দেখতে হবে। আর তোমার? একই। সেই জন্য মানে তোমরা পার্টনার হয়েছো। ভেরি গুড, থ্যাংক ইউ স্যার। ও সোলার সিস্টেম।
আপনার পরিচয়টা একটু বলুন। আচ্ছা, আমি মিলন গাইন, আমি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য গ্রেড সদস্য। পদার্থবিজ্ঞান নিয়ে পড়াশুনো করেছি এবং দীর্ঘ 28 বছর আমি শিক্ষকতার মধ্যে দিয়ে 2016 সালে আমি অবসর গ্রহণ করি। তার আগে আমি বিজ্ঞান মঞ্চের সঙ্গে যুক্ত হয়ে পড়ি 1987 সাল থেকে। বিদ্যালয় এক্সিবিশনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ উদ্যোগটা নিয়েছিল। বিদ্যালয়ে সায়েন্স ক্লাব করেছিল। তারপর আমি বিজ্ঞান মঞ্চের সঙ্গে যুক্ত হয়ে এবারে এই মেলাতে আপনি কি মডেল এনেছেন বা সেটা সম্পর্কে একটু বলুন। আমি মূলত এই বিজ্ঞান মেলার কোনো মডেল নিয়ে আসিনি। আমি রাজ্য কমিটি বিজ্ঞান মঞ্চে তো অর্গানাইজ করছে। আমি যেহেতু রাজ্য সেক্রেটারি মেম্বার এবং আকাশ পর্যবেক্ষণ বিষয় আমি যে কাজটা করি, আমি স্টেটের কনভেনার। তো আমাদের এখানকার যারা অর্গানাইজার তারা আমাকে ডেকেছেন যে নাইট স্কাইটাতে আজকে তোমাকে বোঝাতে হবে। তো আমি সেই উদ্দেশ্যে এসেছি। সঙ্গে এই দূরবীনটা, আমার হাতে বানানো দূরবীনটা নিয়ে এসেছি যে কত সহজে। এর বিশেষত্ব কি? হ্যাঁ, এর বিশেষত্ব কি? এর বিশেষত্ব হচ্ছে কম খরচে দূরের জিনিস যে কাছে দেখা যায়, এটা তৈরি করা যায় কিভাবে, সেটা হচ্ছে মূল ব্যাপার। এবং তারা বাচ্চারা তৈরি করা যায় কিভাবে দেখাবেন? হ্যাঁ, এই যে দেখে দিচ্ছি। হ্যাঁ, এটা দেখান। এবং এই যে স্ট্যান্ড দেখতে পাচ্ছেন নিচে, এটা কম খরচে। স্ট্যান্ডের দাম এমনি কিনতে গেলে আপনাকে 2200 টাকা লাগে। আমাদের মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা বা অভিভাবকরা, এটার মধ্যে কিছুই নেই। দেখুন, একটা রঙের কৌটো, সিম্পল একটা রঙের কৌটো, আমি কাগজ ভরে দিই যাতে এটা ভেতরে ঢুকে না যায়, জন্য এটা রেখেছি। আর এটা হচ্ছে এর ভেতরে বালি ভরা, বালি ভরে দিয়ে এখান থেকে কেটেছিলাম, কেটে বালি ভরে দিয়ে কাঠ, এটা পিচবোর্ড ঢুকিয়ে দিয়ে চট সেলাই করা সুই দিয়ে এই দুটো ঢোকানো হয়েছে, দুপাশে গিট দিয়ে যাতে সরে থাকে। এটার উপরে বসিয়ে দিলে কি এটাকে আমরা, এইটা দূরবীন, এটা পাইপে একটা লেন্স লাগানো আছে, এখানে একটা অবতার লেন্স লাগানো আছে, আর এর মধ্যে আর একটা লেন্স আছে, উত্তর লেন্স। এটা ফোকাস দৈর্ঘ্যটা 50 থেকে অন্তত 100 সেন্টিমিটার দরকার, যেমন পাইপ যেমন দরকার হবে নিয়ে একটা দুটো। এটা হচ্ছে গ্যালিলিয়ান টাইপ। গ্যালিলিও যেভাবে দূরবীনটা বানিয়েছিল সেই পদ্ধতিটা গোটা বিশ্বে 2008 সালে ইউনেস্কো ডাক দেয় যে 400 বছর পার হয়ে গেল, অথচ বিদ্যালয়ে দূরবীন, ছোটোখাটো দূরবীন গ্যালিলিও পদ্ধতি মেনে এখনও করা হচ্ছে না। কেন? তার জন্য ভারতে ওরা একটা ওয়ার্কশপ করেছে, সেটা চেন্নাই। আমি এখান থেকে, আমি এবং আরেকজন, দয়া করে আপনার পরিচয়টা একটু বলুন। আমি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে বর্তমান জেলার একজন বিজ্ঞানকর্মী। আমি ডক্টর অনিন্দ ঘোষ। আমি বিজ্ঞান মঞ্চের কাজের সঙ্গে, আমি যখন ছাত্র ছিলাম কলেজ জীবন থেকে কাজের সঙ্গে যুক্ত। মূলত পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ বিজ্ঞানের বিভিন্ন বিষয়গুলো সহজ করে সাধারণ মানুষের ভেতর নিয়ে যাওয়ার জন্য আমরা নিরন্তরভাবে ধারাবাহিকভাবে কাজ করে চলেছি এবং কাজ করি। আমাদের কাজের অনেকগুলো ধারা আছে। একটা রয়েছে যে একদম স্কুল স্টুডেন্ট যারা বিদ্যালয় ছাত্রছাত্রী, তাদের কাছে খেলার ছবি বিজ্ঞান, অর্থাৎ তাদের কাছে অত্যন্ত সহজে বিজ্ঞানের কঠিন বিষয়গুলো বা বিজ্ঞানের একটু দুরূহ বিষয়গুলো কী করে অত্যন্ত সহজ খেলনা বা মডেলের ভেতর দিয়ে তাদের কাছে পৌঁছানো, যাতে তারা অত্যন্ত আনন্দ পায়। একটি রয়েছে আমাদের স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন ধরনের কাজ রয়েছে। পরিবেশ বিষয়ে আমরা অত্যন্ত ধারাবাহিকভাবে সমস্ত রাজ্যে এবং বর্তমান জেলায়, বর্তমান শহরে আমরা কাজ করছি। এই মুহূর্তে যেরকম আমাদের বর্তমান জেলার দুটি অত্যন্ত বড় জলের ধারাস্রোত, একটি খড়ি নদী, অন্যটি বাঁকা, যেই বাঁকাটি বর্ধমান শহরের ভেতর দিয়ে গেছে। এই দুটি আপনারা যারা বর্ধমান শহরে আছেন তারা দেখবেন যে আমাদের বর্ধমান শহরের বিভিন্ন জায়গার নাম হচ্ছে অমরনাথ ঘাট ইত্যাদি, অর্থাৎ সেখানে বাঁকা নদীর ঘাট ছিল, অর্থাৎ সেখানে নৌকো চলাচল ছিল। আর আজকে যদি বাঁকা নদীর দিকে তাকান তাহলে দেখতে হবে যে এটা খুবই খারাপ অবস্থা, অর্থাৎ বর্জ্য পদার্থ, বিভিন্ন ধরনের ময়লা
দূষণ, এই সমস্ত মিলে বাঁকা নদী কিন্তু তার যে জল ধারণ ক্ষমতা হারিয়েছে এবং শহরের ভেতর দিয়ে জল বয়ে যাওয়ার, অতিরিক্ত জল বয়ে যাওয়ার যে সুযোগটা ছিল সেই সুযোগটা বুঝতে পেরেছি। এবারে বলুন, আপনারা যে কাজ করছেন তাতে সবার সহযোগিতা পান না কিছু কিছু ক্ষেত্রে অসহযোগিতা? বা এখন অবধি সাধারণভাবে সকলেরই, এখন এটা তো সকলে বোঝেন যে এটার কী ধরনের সমস্যা আছে এবং সেটা আগামী দিনে কি ঘটনা ঘটতে পারে। তো এখন অবধি আমরা সকলেরই সাহায্য পেয়েছি, প্রশাসন বা স্থানীয় যে গভর্নমেন্টাল এজেন্সি অর্থাৎ পৌরসভা, জেলা পরিষদ, তাদের সকলেরই আমরা সাহায্য পেয়েছি। কিন্তু আরও বেশি মাত্রায় সবটা তো আমাদের শুধুমাত্র প্রচার বা বিষয়টাকে মানুষের মধ্যে নিয়ে যাওয়া নয়, এখানে অনেক জায়গায় কিছু কিছু জায়গায় আইন রয়েছে, সেই আইনটাকে প্রয়োগের জায়গাও দরকার। তো সেটাতে আরও বেশি পরিমাণে আমাদের এই সাহায্যটা চাই। তাছাড়াও বর্ধমান শহরে একটা বড়, যে আপনারা সকলে জানেন, শশাঙ্ক বিল বলে একটা বিরাট জলাভূমি রয়েছে, যেটা বর্ধমান শহরের যে পরিবেশ তাকে রক্ষা করার ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা পালন করছে। সেটাতেও আমরা চাইছি যে সেটা সেই অবস্থাতেই থাকুক। আপনারা এত সুন্দর কাজ করেছে, আপনি ব্যক্তিগত জীবনে কি করেন, মানে বিজ্ঞান মঞ্চের কাজ ছাড়া? আমি ব্যক্তিগত জীবনে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা বিভাগের গবেষক, মুখ্য সিনিয়র সায়েন্টিফিক অফিসার, এবং একই সঙ্গে আমি একজন টেক এন্টারপ্রেনার। অর্থাৎ আমি যে বিষয়টা জানি স্যাটেলাইট বেস নেভিগেশন, সেটা দিয়ে আমাদের নিজেদের একটি স্টার্ট আপ কোম্পানি আছে, যেটাতে আমি এবং আমার ছাত্ররা একসঙ্গে কাজ করি। আপনাদের এই প্রচেষ্টা জয়যুক্ত হোক। কথা বলার জন্য ধন্যবাদ। আচ্ছা, আপনাকে ধন্যবাদ, আমাদের কথা সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিয়েছে। আপনার নামটা একটু বলুন। আমি চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ পূর্ব বর্ধমান জেলা কমিটির কার্যকরী সভাপতি। এখন এখন যে অনুষ্ঠানটা হচ্ছে, এই অনুষ্ঠানটা কিসের অনুষ্ঠান? এটা আজকে আমরা শুরু করেছি অক্ষয় কুমার দত্ত স্মারক জেলা বিজ্ঞান মেলা ও প্রদর্শনী। এই অক্ষয় কুমার দত্ত সম্পর্কে একটুখানি যদি বলেন। অক্ষয় কুমার দত্ত ঠিক মানে আমাদের বিদ্যাসাগর মহাশয়ের সমসাময়িক ব্যক্তিত্ব। তিনি আমাদের রেনেসাঁর একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, যিনি বিজ্ঞানের যে বিষয়গুলো, সেই বিজ্ঞানের বিষয়গুলো আমাদের ভারতবর্ষে তথা বাংলায় প্রথম প্রচারের আলোকে নিয়ে এসেছেন। আমরা রামমোহন বিদ্যাসাগরের কথা জানি, কিন্তু এই অক্ষয় কুমার দত্ত আমাদেরই বর্ধমান জেলার চুপি গ্রামে জন্মেছিলেন এবং অত্যন্ত মানে অল্প বয়সে তিনি কলকাতায় গিয়েছিলেন। নিজের শিক্ষা দীক্ষা যতটা পেরেছেন তিনি নিজের চেষ্টাই করেছেন, পাশাপাশি কিন্তু সারা পশ্চিম মানে বাংলায় বা তৎকালীন ভারতবর্ষে বিজ্ঞান চিন্তার জন্য যে ভাবনা চিন্তা, সেইটা তিনি প্রচার করেছিলেন এবং তার তত্ত্ববোধিনী পত্রিকায় তার নিয়মিত লেখা চারুপাঠ বলে যে বই, সেই বই তখনকার দিনে ছাত্রছাত্রীদের পাঠ্য বই ছিল এবং সেখানে কিন্তু বিজ্ঞানের ভাবনা চিন্তা তিনি করেছেন। এই যে সংগঠন, এই সংগঠন কিভাবে কাজ করে বা তাদের কর্মক্ষেত্র কি যদি একটু বলেন? পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সারা রাজ্য জুড়েই তারা হচ্ছে বিজ্ঞানের নানান রকম প্রচার এবং প্রসারের কাজ করছে। বিজ্ঞান মঞ্চের যে কাজ মূলত ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান ভাবনার যে মনস্কতার যে বিষয়, সেই বিজ্ঞান মনস্কতার বিষয়ে তাদের কাছে সেই বার্তা নিয়ে যায়। সাধারণ মানুষের কাছে কুসংস্কারের বিরুদ্ধে এই যে ডাকিনি বলুন, এই ডাইনি বলুন, সাপের কামড়কে ঘিরে যে কুসংস্কার বা আমাদের ভারতবর্ষে নানান কুসংস্কারে জর্জরিত, সেই সমস্ত বিষয় শুনিয়ে মানুষের কাছে বক্তব্য পৌঁছানোর জন্য এই কাজগুলো করতে গিয়ে জনসাধারণের কাছ থেকে আপনারা কী ধরনের সহযোগিতা পান? সবসময় আমরা জনসাধারণের কাছে সহযোগিতা পাই। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ এমন একটি সংগঠন, যখনই তারা মানুষের কাছে গিয়েছে তারা কিন্তু নানানভাবে এই সংগঠনকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। কতদিন ধরে এই সংগঠন কাজ করছে? আমাদের এই সংগঠন 1986 সালের 29শে নভেম্বর প্রথম মৌলালী যুবকেন্দ্রে তার যাত্রা শুরু করেছিল। তারপরে পরেই সারা ভারতবর্ষব্যাপী একটি বিজ্ঞানের বার্তা পৌঁছানো জনবিজ্ঞান জাঠা পরিচালিত হয় এবং তার মাধ্যমে পশ্চিমবাংলার মধ্যে আমরা যেমন প্রচার করেছি, তার পরবর্তীকালে কিন্তু নানান বিষয় নিয়ে কিন্তু আমরা বিজ্ঞান মঞ্চের যে বার্তা
মানুষের কাছে নিয়ে গিয়েছি। আমাদের বহুধা বিভক্ত কর্মক্ষেত্র রয়েছে, সেই সমস্ত বিষয় নিয়ে আমরা সারা বছর কাজ করি। আপনাদের প্রচেষ্টা আরও প্রসার লাভ করুক, জয়যুক্ত হোক এই কামনা করি। ধন্যবাদ। কথা বলার জন্য ধন্যবাদ।